আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে আবারও স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ। ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রতি সপ্তাহে শুক্র অথবা বৃহস্পতিবার রাত্রে ক্যান্সার আনসার লাইভ করে থাকি। এর মাধ্যমে ক্যান্সার সংক্রান্ত যাবতীয় ধারণা সম্পর্কে মানুষদেরকে অবহিত করে থাকি এবং ভুল ধারণার সংশোধন করে থাকি। তো প্রিয় দর্শক, আমাদের এই ক্যান্সার আনসার লাইভের উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে ক্যান্সার সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দেওয়া, একই সাথে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা। আপনারা আমার কথা শুনতে পারলে কমেন্ট করে জানান, তাহলে আমি আমার মূল প্রোগ্রামে চলে যাব। যারা আজকে লাইভে যুক্ত হচ্ছেন তারা আজকের এই লাইভটি নিজ নিজ প্রোফাইলে শেয়ার করার মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষকে ক্যান্সার আনসার লাইভ দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রিয় দর্শক, ক্যান্সার রোগীর বমি এবং ডায়রিয়া এই দুইটাকে আমরা সাধারণভাবে গ্যাস্ট্রোএন্টেরাইটিস বলে থাকি। এই গ্যাস্ট্রোএন্টেরাইটিসের মধ্যে দুইটি জিনিসই পড়ে, একটা হচ্ছে বমি এবং একটি ডায়রিয়া। ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কয়েক ধরনের বমি হতে পারে, কয়েক কারণে বমি হতে পারে। এক নম্বর হচ্ছে ক্যান্সার ইটসেলফ। বিভিন্ন ধরনের ক্যান্সার ইটসেলফ ভমিটিংয়ের কারণ হতে পারে, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের যদি কোনো বমি হয়, যেমন পাকস্থলীতে কোনো ক্যান্সার থাকলে, অথবা গাটের জিআইটি মুখ থেকে পায়ুপথ পর্যন্ত কোনো একটি জায়গায় যদি ক্যান্সার বা টিউমার হয়ে যদি অবস্ট্রাকশন তৈরি করে, তাহলে তার বমি হতে পারে। এরপরে কিছু মেটাবলিক সিনড্রোম তৈরি হতে পারে, যেমন ক্যান্সার টিউমার যদি বড় হয়ে যায় তখন এর মেটাবলিজম বেশি হয় এবং তার কারণে মেটাবলিক অ্যাবনর্মালিটি হয়, যার কারণে বমি হতে পারে। বিভিন্ন রকম ক্যান্সারে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, যেটাকে আমরা সিআরড বলে থাকি। সেই সিআরড থেকে বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে, যেমন যদি হাইপোন্যাট্রেমিয়া হয়, শরীরে লবণ যদি কমে যায়, তখন তার বমি হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে সবচেয়ে কমন যে কারণ সেটি হচ্ছে ক্যান্সার চিকিৎসায় বিভিন্ন রকম থেরাপির ক্ষেত্রে, যেমন কেমোথেরাপি, যেমন রেডিওথেরাপি, যেমন টার্গেটেড থেরাপি, এই থেরাপিগুলোর কারণেও বমি হতে পারে। কেমোথেরাপির কিছু ড্রাগ রয়েছে, সেই ড্রাগগুলো হাইলি এমেটোজেনিক ড্রাগগুলো দিয়ে যখন আমরা কেমোথেরাপি দেই, তখন সেই বমির প্রিকশন নিয়ে দিতে হয়। এরপরে ইন্টারমিডিয়েট এবং মাইল্ড এমেটোজেনিক কিছু ড্রাগ রয়েছে, এরকম 3 ক্যাটাগরির ড্রাগ রয়েছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, এই বমি কয় ধরনের হতে পারে? ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কেমোথেরাপি ইনডিউসড নওসিয়া অ্যান্ড ভমিটিং এটা কয় ধরনের হতে পারে? এটা সাধারণত 2 ধরনের হয়। একটি হচ্ছে অ্যাকিউট আর একটা ডিলেইড। অ্যাকিউট সেটা হচ্ছে ক্যান্সার আক্রান্ত কেমোথেরাপি দেওয়ার পর থেকে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় হতে পারে। সাধারণত দেখা যায় কেমোথেরাপি দেওয়ার প্রথম 2-3 ঘন্টার মধ্যেই এই বমির টেন্ডেন্সিটা বেশি থাকে। এরপরে ডিলেড সেটি কেমোথেরাপি দেওয়ার 1 সপ্তাহ পর থেকে আবারও ভমিটিং হওয়ার সম্ভাবনা থাকে, সেটাকে বলা হচ্ছে ডিলেইড ভমিটিং। তো এর চিকিৎসাটা কি? আমরা যখন কেমোথেরাপি দিব, তখন হাইলি এমেটোজেনিক ড্রাগ দিয়ে যখন কেমোথেরাপি দিব, তখন আমরা কিছু অ্যান্টিএমিটিক ড্রাগ আমরা দেই,
অ্যান্টিএমেটিক ড্রাগ দেই, তো সেই অ্যান্টিএমেটিক ড্রাগগুলোর মাধ্যমে আমরা এটা প্রিভেন্ট করতে পারি। এবং যেগুলো ডিলেইড ভমিটিং করে সেক্ষেত্রে আমরা কেমোথেরাপির পরেও কিছু আমরা ড্রাগ দিয়ে থাকি যেগুলো ডিলেইড ভমিটিং প্রিভেন্ট করে। যেমন আমরা কিছু লং অ্যাক্টিং অ্যান্টিএমেটিক দিতে পারি, যেটাকে আমরা অ্যাপ্রিপিটেন্ট বলে থাকি, অথবা আমরা কিছু অ্যাংজিওলাইটিক দিতে পারি, যেমন লজিকাম নামে পাওয়া যায়, যেটা লোরাজিপাম, গ্রুপের নাম হচ্ছে লোরাজিপাম। এগুলো আমরা দিয়ে থাকি ডিলেইড ভমিটিং প্রিভেন্ট করার জন্য। এখন ভমিটিংয়ের কারণে ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এটি আসলে ডায়রিয়ার থেকে দ্রুত হয়। এজন্য এর চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রথমত তাকে নাথিং পার ওরাল করে এরপরে তাকে প্রয়োজনীয় ফ্লুইড এবং ইলেকট্রোলাইট আমরা দেই এবং অ্যান্টিএমেটিক ড্রাগগুলো দেই, এবং তো এভাবে এটার চিকিৎসা করা হয়। তো কেমোথেরাপির পরে আপনার ডক্টর আপনাকে আপনার ড্রাগের ধরন অনুযায়ী অ্যান্টিএমেটিক ড্রাগগুলো আপনাকে প্রেসক্রাইব করবেন। আপনি সেগুলো নিয়মিত খেলে আপনার এইগুলো মোটামুটি আপনি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন বলে আশা করা যায়। এরপরে কেমোথেরাপি ইনডিউসড ডায়রিয়া বা কয়েক ধরনের ডায়রিয়া রয়েছে যেগুলো ক্যান্সার রোগীদের হয়ে থাকে। তো এই ডায়রিয়াগুলোর মধ্যে সবচাইতে যেটি কমন এবং সবচাইতে ভয়াবহ যেই ডায়রিয়া সেটি হচ্ছে নিউট্রোপেনিক ডায়রিয়া বা নিউট্রোপেনিক কোলাইটিস। কেমোথেরাপি দেওয়ার পরে মায়োলোসাপ্রেশন হয়। মায়োলোসাপ্রেশন হলে যেই ব্যাপারটি ঘটে, নিউট্রোফিল কাউন্ট কমে যায়, এবং নিউট্রোফিল কাউন্ট কমে গেলে আমাদের জিআইটি ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, সবচেয়ে বেশি অর্গানিজম থাকে বা ব্যাকটেরিয়া গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে থাকে। তো সেই ব্যাকটেরিয়াগুলো দ্বারা অপরচুনিস্টিক ইনফেকশন হয় এবং কোলাইটিস হয়, এবং সেখান থেকে সেক্রেটরি ডায়রিয়া হয়, যার কারণে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট লস হয় শরীর থেকে, এবং এটি আসলে খুবই ডেঞ্জারাস একটি ব্যাপার। এই জন্য কেমোথেরাপির পরে এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহ মতো পরে যদি কারো ডায়রিয়া দেখা দেয়, তাহলে অবশ্যই তাকে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি টেস্ট করতে হবে। এবং এই সিবিসি টেস্ট করে যদি দেখা যায় যে তার নিউট্রোফিল কাউন্ট, সেটা অ্যাবসোলিউট নিউট্রোফিল কাউন্ট সেটা 1500 এর নিচে রয়েছে, তাহলে অবশ্যই তাকে একটি গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর বা পেগ গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, এই দুই ধরনের ইনজেকশনের যে কোনো একটি প্রয়োজন অনুযায়ী দেওয়া যেতে পারে। এরপরে কিছু কেমোথেরাপির ড্রাগ রয়েছে, যেমন ইরিনোটিকান। কিছু ক্যান্সার রয়েছে ইটসেলফ, যেমন প্যানক্রিয়াটিক ক্যান্সার, যেমন কোলন ক্যান্সার, যেমন পিত্তথলির ক্যান্সার, যেমন নিউরোএন্ডোক্রাইন টিউমার। এইগুলোতে এই ডায়রিয়া হওয়ার চান্সটি বেশি থাকে। এরপর কিছু ড্রাগ, যেমন ড্রাগগুলোর মধ্যে আমি কিছু টার্গেটেড থেরাপির কথাও বলবো, যেগুলো আসলে ডায়রিয়া করতে পারে। তো প্রিয় দর্শক, ডায়রিয়া এবং বমি এই দুইটি একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য আসলে বিপর্যয় ডেকে আনতে পারে। তো এটার যদি সঠিক ম্যানেজমেন্ট না করা হয়, তাহলে আসলে সেটি একজন রোগীর জন্য জীবন নাশেরও কারণ হতে পারে। আমি যদি বলি যে দিনে যদি 3 বারের বেশি বমি হয় অথবা 4 বারের বেশি পাতলা পায়খানা হয়, তাহলে আপনাকে অবশ্যই এর সিভিয়ারিটির কথা চিন্তা করে আপনাকে হসপিটালাইজেশন করা লাগতে পারে। আপনি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং তার পরামর্শ অনুযায়ী হসপিটালাইজড হয়ে আপনি চিকিৎসা গ্রহণ করুন। তাহলে অবশ্যই আপনি সেফ জোনে থাকবেন। আদারওয়াইজ ডায়রিয়া এবং বমি যদি বেশি হয় একজন কেমোথেরাপি পেশেন্টের, তাহলে অবশ্যই এটি তার জীবনের জন্য একটি ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে উঠতে পারে। তো আমরা কিছু কমেন্ট দেখছি। একজন দিলরুবা ইয়াসমিন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আবু বকর সিদ্দিক স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনিও ভালো আছেন লিখেছেন। জান্নাতুল ফেরদৌস সুমি, স্যার আমার ফুসফুস ক্যান্সার 4 স্টেজ, আমায় 4টা কেমো সাজেস্ট করেছেন চেন্নাইয়ের ডক্টর টি রাজা, আমার এই ক্যান্সার কি সেরে যাবে?
ধন্যবাদ বোন আপনার সুন্দর কমেন্টের জন্য, আপনার প্রশ্নের জন্য। যে আপনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত, ফুসফুস ক্যান্সার স্টেজ 4 বলেছেন। তো স্টেজ 4 ক্যান্সার আসলে একটি অ্যাডভান্স ক্যান্সার। তো কেমোথেরাপি আমরা আসলে অ্যাডভান্স স্টেজেই আমরা আসলে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হিসেবে চিন্তা করে থাকি। তো আপনার রোগের টোটাল আমি নেচারটা জানি না, আপনার রিপোর্টগুলো আমি দেখি নাই। তো তারপরেও আমরা বলতে পারি যে হতাশ হওয়ার কারণ নেই। এমন অনেক রোগী আমার অভিজ্ঞতা বা দেখা রয়েছে যারা স্টেজ 4 ফুসফুস ক্যান্সার নিয়েও দীর্ঘদিন ভালো আছেন, তারা স্বাভাবিক কাজকর্ম করতেছেন। অতএব আপনি হতাশ হবেন না, এবং আপনারও আল্লাহ চাইলে আপনি চিকিৎসা নিয়মিত নিতে থাকেন, চেষ্টা করতে থাকেন, আল্লাহ চাইলে আপনিও হয়তোবা সুস্থ হয়ে যেতে পারেন। ক্যান্সার একটি নিরাময়যোগ্য রোগ, অতএব দ্রুততম সময়ে এর চিকিৎসা গ্রহণ যে করবে তারই সুস্থতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো প্রিয় দর্শক, আমরা ডায়রিয়া এবং বমি নিয়ে কথা বলতেছিলাম। তো ডায়রিয়া নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা সাধারণত দেখা যায় যে ওল্ড এজে হয়ে থাকে। ওল্ড এজের মানুষের আসলে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে সেটা কারেকশন করা মুশকিল হয়, এবং একই সাথে যদি কারো ডায়রিয়া এবং ভমিটিং হয়, অর্থাৎ অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়, তাহলে তার চিকিৎসা করার ক্ষেত্রে আসলে হসপিটালাইজ না করে আসলে চিকিৎসা করাটা মুশকিল হয়ে যায়। তো একজন ওল্ড এজের মানুষ, তার ডায়রিয়া এমনিতেই একটি কারেকশনিং জটিল ব্যাপার। এরপরেও যদি আবার তার এটি হয়ে থাকে, তার যদি আপনি বাসায় যদি কালক্ষেপণ করা হয়, তাহলে সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে গেলে সেটা কারেকশন বেশ জটিল হয়ে যেতে পারে। তো ক্যান্সার নিজেই একটি জটিল রোগ। তো এই রোগটা থেকে নিরাময়ের জন্য আমাদেরকে অবশ্যই ক্যান্সারের সাথে অন্যান্য রোগ, অন্যান্য কন্ডিশনে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এই গুরুত্ব যদি আমরা ঠিকমতো না দিতে পারি, তাহলে অবশ্যই এই ইমার্জেন্সি অবস্থাগুলো আমরা উতরাতে পারবো না। মোহাম্মদ ইমজানুল হক লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যান্সার রোগীর ডায়রিয়া হলে কোন কোন খাবারগুলো অ্যাভয়েড করা উচিত এবং কোন কোন খাবারগুলো বেশি করা উচিত? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ডায়রিয়ার ম্যানেজমেন্ট একজন স্বাভাবিক ডায়রিয়ার রোগীর জন্য যেরকম ম্যানেজমেন্ট, একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্যও সেই একই রকম ম্যানেজমেন্ট। এবং খাবার স্যালাইন, আমরা মনে করি ডায়রিয়া হলে খাবার স্যালাইনই একমাত্র, খাবার স্যালাইন খেতে হবে। কিন্তু ডায়রিয়া হলে অবশ্যই আপনাকে স্বাভাবিক খাবার খেতে হবে, এবং তার পাশাপাশি খাবার স্যালাইন অবশ্যই অধিক পরিমাণে খেতে হবে। প্রতিবার ডায়রিয়ার পরে অন্তত 200 ml খাবার স্যালাইন আপনাকে খেতে হবে। এবং খাবার স্যালাইন গলানোর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে 1 প্যাকেট 1/2 লিটার পানির মধ্যে আপনাকে গোলাতে হবে। অন্যভাবে আপনি যদি গোলান, তাহলে কিন্তু আপনার ডিহাইড্রেশন আরও বেড়ে যেতে পারে। আর ডায়রিয়ার চিকিৎসার ক্ষেত্রে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে মনে রাখতে হবে, আচ্ছা, খাবারের ক্ষেত্রে অবশ্যই আমরা প্লেন খাবার, যেমন ভাত, যেমন সবজি, যেমন ভর্তা, কলা ভর্তা, আলু ভর্তা, এই খাবারগুলো আমরা বেশি পরিমাণে খেতে পারি। আর এরপরে কিছু কিছু খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, যেমন তেল মশলা জাতীয় খাবার, বিভিন্ন রকম ফল, ডিম, শক্ত গরুর মাংস, শক্ত জিনিস, এই জিনিসগুলো আমরা অবশ্যই ডায়রিয়ার সময় অ্যাভয়েড করব। তো ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদেরকে আমরা অনেক সময় তাদের ডায়রিয়া ঝুঁকিটা বেশি থাকে, কারণ তাদের শরীরে ইমিউনিটি কম থাকে। এজন্য আমরা তাদেরকে প্রোবায়োটিক এবং বিভিন্ন রকম টিকা আমরা দিয়ে থাকি। তো প্রোবায়োটিকের মাধ্যমে তার গাটে ক্ষতিকর না, মানে উপকারী ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে সেগুলোর আমরা করতে পারি, সেগুলোর প্রলিফারেশন করতে পারি। এর মাধ্যমে তার ইন্টেস্টিনাল যেই ফ্লোরা, ব্যাকটেরিয়াল ফ্লোরা, সেটার মাধ্যমে তার ডায়রিয়াটা ভবিষ্যতে অপরচুনিস্টিক ইনফেকশন কমে আসবে, এবং সে ডায়রিয়া থেকে প্রতিষেধক হিসেবে সে তার ইন্টেস্টাইনকে স্টেরাইল করে ফেলতে পারবে। টয়া রহমান প্রশ্ন করেছেন, স্যার আমার ব্রেস্ট ক্যান্সার, আমি 10টা কেমো নিয়েছি, 15টা থেরাপি দিয়েছি, 3 ধাপে আছে, এখন আমার অন্য বগলে আবার টিউমার দেখা দিছে, এখন কি করব? ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আপনি
বলেছেন আপনি 10টা কেমোথেরাপি নিয়েছেন, 15টাই থেরাপি, সম্ভবত রেডিওথেরাপি নিয়েছেন। আপনার টিউমার ছিল 3 ধাপে, মানে স্টেজ 3-তে হয়তো বলেছেন। এখন আপনার অন্য বগলে টিউমার দেখা দিয়েছে। অন্য বগলে টিউমার দেখা দিলে আপনাকে অবশ্যই এটা নেচার আগে জানার প্রয়োজন বলে আমি মনে করি। অর্থাৎ সেখান থেকে কোর বায়োপসি নিয়ে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে আপনার নতুন যেই কোনো মানে আপনার রিসেপ্টর স্ট্যাটাস ER/PR HER2 স্ট্যাটাসটা আমরা আবারও পরীক্ষা করে দেখতে পারি যে এটা আগের মতোই রয়েছে নাকি মিউটেশন হয়েছে। এরপরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। হ্যাঁ, আসলামউদ্দিন, আপনাকে রিপোর্ট পাঠিয়েছিলাম, দেখেছেন কি? আপনি ইনবক্সেই আমাকে নক দিতে পারেন। আমি যদি না দেখে থাকি তাহলে আমি আবার দেখে আপনাকে রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তির আমরা ডায়রিয়া এবং বমি নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো আসুন আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তির অন্য রোগকে, অন্য কন্ডিশনকে আমরা গুরুত্ব দিই। শেষে আমি একটা গল্প বলতে চাই। আমার একজন খুবই কাছের একজন মানুষ বা একজন রোগী, সেই রোগী টার্গেটেড থেরাপির উপরে ছিল। টার্গেট থেরাপি নেওয়ার পরই তার ডায়রিয়া শুরু হয়। এরপরে তার পরিবারের লোকজন মনে করে যে সে মারা যাবে, অতএব তার এই ডায়রিয়া চিকিৎসা করে কোনো লাভ নেই। তারা তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেয়নি, তারা তাকে হসপিটালাইজড করে নাই। সেই মানুষটি ডায়রিয়ার মাধ্যমে ডিহাইড্রেশন হয়ে সে কিন্তু মারা গেছে। তো আমরা যাতে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির অন্য রোগকে অন্যান্য সাধারণ মানুষের রোগের তুলনায় একটু বেশি গুরুত্ব দেই এবং অন্য রোগের চিকিৎসাগুলো যথাযথভাবে করি, তাহলে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জীবনকে আমরা বাঁচাতে পারবো এবং তার জীবনকে কোয়ালিটি সম্পন্ন লাইফেও পরিণত আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। প্রিয় দর্শক, আগামী সপ্তাহে আবারও ক্যান্সার আনসার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।